হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে রামায়ণ নিয়ে। অবশ্যই রামায়ণ নিয়ে কথা বলবো। আমি একটা জিনিস দেখছিলাম যে লোকে ভাবে যে অরুণ গোবিল প্রথম শ্রীরাম করেছে, তার আগে কেউ রাম করেনি, এবং রামায়ণ তার আগে পাবলিক দেখেনি, মানে বিগ স্ক্রিনে বা কোথাও দেখেনি। এবং রামানন্দ সাগরের রামায়ণটাই তারা প্রথম কনজিউম করেছিল। টেলিভিশনে সেটা প্রথমবার ছিল, বাট সেটা সত্যি কথা নয় যে তার আগে কেউই রাম হয়নি। বহুবার রামায়ণ হয়ে গেছে স্ক্রিনে, ইন্ডিয়ান স্ক্রিনে, কারণ মাইথোলজির ওপর বেস করেই আর কি প্রথম দিকে সিনেমা হয়েছে ইনিশিয়াল ডেজে। তো সেই মানে তারপরে আর কি লোকে ভাবছে প্রভাস করেছে আদিপুরুষ, এবং তারপরে ভাবছে রণবীর কাপুর করেছে। এই জন্য দেখবেন যা কনভারসেশন চলছে রণবীর কাপুর, প্রভাস, তারপরে আমাদের একে নিয়ে অরুণ গোবিলকে নিয়ে, এই তিনটেকে নিয়ে আর কি চলছে। বাট আপনাদেরকে আমি বলবো যে এক্স্যাক্টলি ইন্ডিয়ান সিনেমা যবে থেকে এসছে তবে থেকে আজ অবধি কোন কোন এজে ডেফিনেটলি প্রচুর অ্যাডাপ্টেশন হয়েছে অ্যাকচুয়ালি। তো সব কটা তো কভার করা পসিবল না, সব কটার ব্যাপারে আমি জানিও না। বাট যেগুলো নোটেবল অ্যাডাপ্টেশন হয়েছে এবং সেগুলোর সাথে কী কী ঘটনা জড়িয়ে রয়েছে সেগুলোই আমরা এই ভিডিওর মধ্যে এক্সপ্লোর করবো। তো লেটস স্টার্ট। তো সব থেকে প্রথম রামায়ণ হচ্ছে 1917-এ, ঠিক আছে? সেটা করছে দাদা সাহেব ফালকে। ওনার প্রথম ছবি ছিল রাজা হরিশ্চন্দ্র, আপনারা প্রত্যেকেই জানেন। তো তার ঠিক পরবর্তী ছবিটাই উনি করছেন রামায়ণের অ্যাডাপ্টেশন। এবার সেটা একটা সেগমেন্ট আর কি, যেটার নাম হচ্ছে লঙ্কা দহন বলে, মানে যেখানে মানে হনুমান যাচ্ছে আর কি সীতার সাথে দেখা করতে, এবং তারপরে তাকে রাবণের সৈন্য ধরে ফেলছে, তারপরে সে লঙ্কায় আগুন লাগিয়ে দিচ্ছে। আপনারা প্রত্যেকে এই ঘটনাটা জানেন। তো ওই পার্টিকুলার এপিসোডটা নিয়ে এই ছবিটা ছিল। এবং আপনারা যদি দেখেন এই সিনেমাটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তখনকার দিনে মহিলাদেরকে তো অ্যালাউ করতো না সিনেমাতে অভিনয় করতে। তো এখানে যে রাম প্লে করেছিল, যে অ্যাক্টার, সেই আবার ফিমেল ড্রেস পরে, মানে ওরকমভাবে সেজে সীতাও সেই প্লে করেছিল। এটা হচ্ছে দ্য অনলি ফিল্ম যেখানে মানে রাম আর সীতা একই অ্যাক্টর প্লে করেছে। আন্না সালুঙ্কে বলে তার নাম। তো তিনি কিন্তু রাম এবং সীতা দুটো চরিত্রই তিনিই প্লে করেছিলেন আর কি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং তখনকার দিনে যা যা টেকনোলজি অ্যাভেলেবেল ছিল সেই অনুযায়ী কিন্তু মানে সেটাকে আর কি ট্রিক ফটোগ্রাফি ইত্যাদি ব্যবহার করেই কিন্তু করেছিলেন। তখনকার দিনে যেটা স্পেশাল এফেক্টস হতো সেই অনুযায়ী। তো আপনারা উইকিপিডিয়াতে গেলে এই সিনেমাটার ব্যাপারে সার্চ করলে লঙ্কা দহন বলে 1917, এটা একটা সাইলেন্ট ফিল্ম ছিল, বুঝতেই পারছেন। তখন তো টকি আসেনি এবং ডায়লগস ভেসে আসছে এর মধ্যে, ঠিক আছে? সীতা আর কি বসে কাঁদছে, সেখানে হনুমান আসছে, তার সাথে দেখা করছে। তো ডেফিনেটলি বুঝতেই পারছেন। তো উইকিপিডিয়ার মধ্যে না এটার ভিডিওটা পাবেন আপনি, উইকিপিডিয়ার মধ্যে ভিডিও পেয়ে যাবেন, যেখানে আপনি ফুটেজটা দেখতে পারেন আর কি ওই সময়কার কীভাবে শ্যুট করা। অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং সাইলেন্ট স্ক্রিনসে বেশি আছে, বাট টেকনোলজির ব্যবহার আপনি দেখতে পাবেন। মানে যাকে আমরা স্পেশাল এফেক্টস বলি, তখন তো এরকমভাবে আলাদা করে স্পেশাল এফেক্ট আসেনি, তখন ট্রিক ফটোগ্রাফি হতো। তো সেই ট্রিক ফটোগ্রাফি কিন্তু আপনি এটার মধ্যে দেখতে পাবেন। তো এইটা ছিল হচ্ছে প্রথম রামায়ণের অ্যাডাপ্টেশন। তারপরে যেটা হচ্ছে 1931-এ, আগেন এটাও একটা সাইলেন্ট ফিল্ম ছিল, এটার নাম ছিল হচ্ছে চন্দ্রসেনা বলে। ভি শান্তারামের আপনার নাম নিশ্চয়ই শুনেছেন, খুব লেজেন্ডারি একজন ফিল্ম মেকার। তিনি এবার রামায়ণের অ্যাডাপ্টেশন করেন আর কি, নাম ছিল হচ্ছে চন্দ্রসেনা বলে। এবার এইটার কোন সেগমেন্টটা নিয়ে গল্পটা বলুন তো? যে আপনারা জানেন যে মহিরাবণ, ওই রাবণের গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো রাবণের যে ছেলে মহিরাবণ, তার ওয়াইফ ছিল চন্দ্রসেনা, যে হনুমানকে হেল্প করেছিল যখন আর কি এই রাম আর লক্ষণকে আর কি নিয়ে পাতালে চলে গেছিল না মহিরাবণ। তো সেইখানে আর কি যে হেল্প করেছিল চন্দ্রসেনা কিভাবে হনুমানকে, ওদেরকে ওখান থেকে এসকেপ করতে, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই ঘটনাটাকে কেন্দ্র করেই এই ছবিটা ছিল আর কি। এটা পরবর্তীকালে টকি আমলে আবার উনি রিমেকও করেন আর কি। মানে প্রথমে একবার 1931-এ হয়েছিল, পরবর্তীকালে এটা আবার এই সেম গল্পটাই 50s-এ আবার রিমেক হয়। তখনকার দিনে কিন্তু এরকম প্রচুর ডিরেক্টররা যারা ধরুন পুরনো ছবি করেছে, সাইলেন্ট এটাতে করেছে, সেগুলো পরে আবার যখন টকি এসছে টকিতে রিমেকও করেছে। এটা বহু ছবির ক্ষেত্রেই হয়েছে, এই ছবিটার ক্ষেত্রে চন্দ্রসেনার ক্ষেত্রেও হয়েছিল আর কি। এইবার 1934-এ তারপরে প্রথমবার টকি অ্যাডাপ্টেশন হচ্ছে, মানে টকি আসছে, মানে ডায়লগস আসছে, এবং সেখানে প্রথম যেটা হচ্ছে সিগনিফিকেন্ট রামায়ণের অ্যাডাপ্টেশন, যেটা অ্যাকচুয়ালি হয়েছিল বাংলাতে, পরবর্তীকালে আর কি হিন্দিতে ডাব করে রিলিজ করেছিল। সেটার নাম হচ্ছে, সিনেমাটার নাম হচ্ছে সীতা বলে, ঠিক আছে? এবং তাতেই কিন্তু এই রণবীর কাপুরের দাদু রাজ কাপুর, তার বাবা পৃথ্বীরাজ কাপুর, গ্রেট গ্র্যান্ডফাদার অফ রণবীর কাপুর, সে রামের চরিত্র প্লে করেছিল। আপনারা দেখবেন যে রিসেন্টলি তার যে ওই সীতা সিনেমার যে মানে এটা ফটোটা পৃথ্বীরাজ কাপুরের, সেটা খুব ভাইরাল হচ্ছে, রণবীর কাপুরের পাশে রেখে লোকে কম্পেয়ার করছে। তো পৃথ্বীরাজ কাপুরও কিন্তু রামচন্দ্র প্লে করেছিল এই ছবিটার মধ্যে। এটা দিস ওয়াজ দ্য ফার্স্ট টকি ফিল্ম। দেবকী বোসের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, লেজেন্ডারি ফিল্ম মেকার। তিনি এই সিনেমাটা বানিয়েছিলেন, এবং এটা আই থিঙ্ক বাংলা ভাষাতে আর কি অ্যাডাপ্টেশন এই একটাই মনে হয় হয়েছে,
ঠিক আছে, তারপরে আর বাংলাতে মনে হয় কোনোদিনও রামায়ণ কেউ করেনি, বাট এটা হয়েছিল। এবং এই সিনেমাটা কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ডও পেয়েছিল। ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তখন সবে সবে শুরু হয়েছিল, সেকেন্ড টাইম চলছিল আর কি, মানে সেকেন্ড ইন্টারন্যাশনাল ভেনিস ফেস্টিভ্যাল, সেখানে কিন্তু এটা অ্যাওয়ার্ড জিতেছিল এই ছবিটা। এই ছবির মধ্যে দুর্গা ঘোটেকে আমরা সীতা হিসেবে দেখতে পাই। এবং আপনাদেরকে বলে রাখি, পৃথ্বীরাজ কাপুরের এক ছোট ভাই ছিল যার নাম ছিল ত্রিলোক কাপুর, সে এখানে লবের চরিত্রটা করেছিল। তো আগেন এই যে ছবিটা সীতা যে গল্পটা ছিল, এটা হচ্ছে উত্তরাকাণ্ডের ওপর বেস ছিল আর কি, মানে লব কুশের সাথে যে রামের আর কি কনফ্রন্টেশন হয়, আপনারা প্রত্যেকে জানেন, তো সেই ঘটনাটার উপর বেস ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, আরো একটা জিনিস বলে রাখি, আপনারা এই এখনো অব্দি যা যা শুনছেন, যে কটা সিনেমার গল্প আপনাদেরকে বলছে, আপনারা দেখছেন একটা সেগমেন্ট তুলে তুলে হচ্ছে, বিকজ তখন না এই পুরো রামায়ণ ভাস্ট, এই যে প্রথম থেকে শেষ অব্দি এতটা গল্প দেখানো, সেটা না পারতো না, ঠিক আছে। বুঝতেই পারছেন লঙ্কার যুদ্ধটা অত বড় গ্র্যান্ড, সেটা ওটা দেখাবে কি করে, তো তাই জন্য তখন টেকনোলজি ওই রকম আসেনি, তো তাই জন্য এক একটা চাঙ্ক তুলে তুলে গল্পগুলো হতো। এই উত্তরাকাণ্ড নিয়ে কখনো হচ্ছে, কখনো লঙ্কা দহন নিয়ে হচ্ছে, ঠিক আছে, বা চন্দ্রসেনার ওই যে ঘটনাটা, একটা পার্টিকুলার সেগমেন্ট তুলে তুলে গল্পগুলো হতো। তখন অব্দি সম্পূর্ণ রামায়ণ আসেনি, পরবর্তীকালে হচ্ছে, সেটা আমি পরবর্তীতে আসছি, বাট এক একটা চাঙ্ক তুলে তুলে হতো। এরপরে আরো একটা প্রমিনেন্ট রামায়ণ হচ্ছে, রামায়ণের অ্যাডাপ্টেশন, মানে উত্তরাকাণ্ডেরই একটা অ্যাডাপ্টেশন হচ্ছে 1943-তে। সিনেমাটার নাম ছিল হচ্ছে রাম রাজ্যে বলে। এই সিনেমাটা আবার আগেন প্রমিনেন্ট কেন বললাম, বিকজ মহাত্মা গান্ধী দেখা একটা মাত্র সিনেমাই হচ্ছে এই সিনেমাটা রাম রাজ্যে বলে। আগেন এটা ওই উত্তরাকাণ্ডের উপর বেস করেই তৈরি হয়েছিল, এবং প্রেম আদিব বলে একজন অ্যাক্টর ছিলেন, তিনি আর কি এই ছবিতে রামের চরিত্র প্লে করেছিলেন। এবং প্রেম আদিব তার পরবর্তীতে অনেকগুলো সিনেমাতেই আর কি প্রভু শ্রীরামের চরিত্র প্লে করেছিলেন, মাল্টিপল ফিল্মসে। তার মধ্যে ভরত মিলাপ বলে একটা ছবি আছে, নাম শুনেই বুঝতে পারছেন কি গল্প হবে। তবে রামবান বলে একটা ছবি ছিল, তাতেও এই প্রেম আদিব কিন্তু রাম করেছিলেন। তো এগুলো 1940s এর সময় হয়েছিল, রামরাজা 1943 এর সিনেমা আর কি। তো এই আর কি প্রেম আদিব তার পরবর্তীতে অনেকগুলো সিনেমাতে ব্যাক টু ব্যাক প্রভু শ্রীরামের চরিত্র করেছিল। এইবার আমরা চলে আসবো যে 1958-এ। এইবার প্রথমবার আমরা এনটিআর কে করতে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে সম্পূর্ণ রামায়ণ। এতক্ষণ আপনাদেরকে যেগুলো বলছিলাম সেগুলো আগেন একটা সেগমেন্ট ছিল আর কি, উত্তরাকাণ্ড নিয়ে হচ্ছে, চন্দ্রসেনার গল্প নিয়ে হচ্ছে, বা লঙ্কা দহন নিয়ে হচ্ছে। বাট এবার 1950s চলে এসছে, এবং সেখানে টেকনোলজি আরো অ্যাডভান্স হয়েছে। এবং সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে সিনিয়র এনটিআর তিনি প্রচুর মাইথোলজিক্যাল ছবি করেছিলেন, আর তেলেগুতে পার্টিকুলারলি মানে ওনার ছবিগুলোকে পুজো করা হতো, ঠিক আছে। এবং তেলেগু সিনেমাতে কাস্ট বেসড কি কি ব্যাপার আছে, নানিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম, যারা দেখেছেন তারা জানেন। তো সেই জন্য কিন্তু যেটা মানে লোক আর কি, ব্রাহ্মণ নয়, বাট সেরকম একজন লোক এসে কৃষ্ণর চরিত্র প্লে করতে শুরু করছে, রামের চরিত্র প্লে করতে শুরু করছে। এবং যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে এনটিআর না এর মধ্যে অনেক সিনেমা নিজে ডিরেক্টও করেছে। আর এনটিআর যেটা করতো কি, ও অনেক সময় ভিলেনও পোর্ট্রে করতো, মানে ধরুন রামও প্লে করেছে, আবার অ্যাট দ্য সেম টাইম রাবণও প্লে করেছে, বুঝতে পারছেন তো। তো সেই জিনিসও করেছে। ইভেন আপনাদেরকে বলছিলাম বীরাদিরাসুরা কর্ণাতে সে কর্ণ প্লে করেছে, দুর্যোধন প্লে করেছে। তো অ্যান্টাগনিস্টও করতো, প্রোটাগনিস্টও করতো, এরকমভাবে জিনিসপত্র করতো, বিভিন্ন টাইপের গল্প এরকম বানিয়েছে আর কি, মাইথোলজিক্যাল। তো সে প্রথম 1958-এ করে। এনটিআর হয়েছিল হচ্ছে রাম, এবং শিবাজি গণেশন হয়েছিল ভরত এই ছবিটার মধ্যে। এটা সম্পূর্ণ রামায়ণ ছিল, যেখানে আমরা প্রথম থেকে আর কি একদম সেই দশরথের গল্প, দশরথের বাচ্চা হচ্ছে না সেইখান থেকে শুরু করে আর একদম যতক্ষণ রাবণকে মারছে, এই পুরো গল্পটা আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাই। 1958-এ এই সিনেমাটা হয়েছিল। এবং তারপরে যেই একবার এরা সম্পূর্ণ রামায়ণ তামিলে হয়ে গেল, তার ঠিক পরবর্তীতে 1961-এ এবার হিন্দিতেও সম্পূর্ণ রামায়ণ হলো, যেখানে একজন ডিরেক্টর ছিলেন, এনার নাম হচ্ছে বাবু ভাই মিস্ত্রি বলে। এই বাবু ভাই মিস্ত্রিকে না মানে স্পেশাল এফেক্টসের জনক বলা হয়। একে নিয়ে আমি বহুদিন আগে একবার একটু কথা বলেছিলাম। এই বাবু ভাই মিস্ত্রি পরবর্তীকালে পিটার পারেরা যে মিস্টার ইন্ডিয়া করেছিল, এরা আর কি স্পেশাল এফেক্টসের আর কি একদম ক্লাসিক লেজেন্ড ছিল আর কি, ইন্ডিয়ান সিনেমার বলা যেতে পারে। স্পেশাল এফেক্টস নিয়ে প্রচুর ছবি করেছে। বাবু মিস্ত্রির ব্যাপারে একটু বলছি আপনাদেরকে। তো 1961-এ প্রথম সম্পূর্ণ রামায়ণ হিন্দিতে করলো কালারে। এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, দেখতে পারেন। এখানে গল্পটা খালি রাবণকে মারা অব্দি নয়, উত্তরাকাণ্ডটাও আছে, মানে লবণ কুশের সাথে যে রামের যে কনফ্রন্টেশন ইত্যাদি সব আছে। মানে একদম স্টার্টিং থেকে শুরু করে একদম এন্ড অব্দি বিশাল বড়, মানে সব ঘটনা দেখিয়েছে, যুদ্ধ টুদ্ধ দেখিয়েছিল, বড় করে করেছিল। এবং ইট ওয়াজ এ সুপার সাকসেসফুল ফিল্ম। মহিপাল বলে একজন অ্যাক্টর ছিলেন, মহিপাল এই সিনেমাতে রামের চরিত্র করেছিলেন আর এই বাবু ভাই মিস্ত্রি কিন্তু প্রচুর মাইথোলজিক্যাল ছবি তারপরে বানিয়েছিলেন, মহাভারত থেকে শুরু করে পরশুরামের ওপর, তারপরে হনুমান বিজয় বলে একটা ছবি বানিয়েছিলেন। তো এরকম প্রচুর ছবি কিন্তু তিনি মাইথোলজিক্যাল স্পেসের মধ্যে বানিয়েছিলেন আর কি। পরবর্তীকালে যতদিন তিনি কাজ করেছেন, তিনি এই টাইপের ছবি কিন্তু অনেক বানিয়েছেন। আরো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে লোকে ভাবে
কবে দারা সিংকে প্রথমবার হনুমানের চরিত্রে তারা রামানন্দ সাগরের রামায়ণে দেখেছে এটা কিন্তু ভুল জিনিস। তারও অনেক আগে 1976-এ একটা সিনেমা হয়েছিল বজরং বলি বলে, যেখানে প্রথমবার আমরা দারা সিংকে এই মানে হনুমানের চরিত্র প্লে করতে দেখেছিলাম। তো সেটা ওয়াজ দ্য ফার্স্ট টাইম যেখানে দারা সিং আর কি হনুমানের চরিত্র প্লে করেছিলেন। এবং এই যে বাবুভাই মিস্ত্রির কথা বললাম, উনি মহাভারত করেছিলেন, সেখানে ভীমের চরিত্রেও দারা সিং প্লে করেছিল আর কি। তো দারা সিং অনেক রামানন্দ সাগরের অনেক আগেই আর কি মানে হনুমান প্লে করেছে। আমরা সিনিয়র এনটিআরকে নিয়ে কথা বলছিলাম, আবার ওই সময় ফিরে আসি। তো 1958-এ সিনিয়র এনটিআর সম্পূর্ণ রামায়ণ করছে, এবং তারপরে সিনিয়র এনটিআর অনেকগুলো ছবিতে আর কি রামের চরিত্র প্লে করেছে। আর যেটা বললাম রাবণের চরিত্র প্লে করেছিল, রাবণের ব্যাপারটাতে আমরা একটু আসছি পরে। তো তারপর 1963-তে তিনি আরেকটা সিনেমা করেন লাভ কুশ বলে, তো যে ছবিটা আর কি বিশাল বড় হিট হয়েছিল। তো সেই সিনেমাতে উনি রামের চরিত্র প্লে করেছিলেন, এবং ওই ছবিটা পরবর্তীকালে না রিমেকও হয়েছিল। বাপু বলে একজন ডিরেক্টর ছিল, ঠিক আছে, যে ও 7 দিনের মতো ছবি বানিয়েছে, রানিল কাপুরকে লঞ্চ করেছেন, খুব বড় ডিরেক্টর। তো উনি মাইথোলজিক্যাল ছবি নিজের কেরিয়ারে, নানি ওনাকে অ্যাসিস্ট করেছিল বাপুকে। যাই হোক, তো এই বাপু ইনি কিন্তু এই যে সম্পূর্ণ রামায়ণ বললাম 1958-এ হয়েছিল, সেটা পরবর্তীকালে 71 না 72 সালে তেলেগুতে আরেকবার রিমেক করেছিলেন, ঠিক আছে, শোভন বাবুকে নিয়ে করেছিলেন, এবং সেটাও খুব হিট হয়েছিল। এবং ওই যে লাভাকুশ বলে যে ছবিটা 1963-এর যে ছবিটা যাতে এনটিআর ছিল, ওটা বিশাল বড় মানে ম্যামথ হিট হয় আর কি। তো ওই সিনেমাটাও আমার দেখা আছে 1963, এটা আপনারা দেখতে পারেন। পুরো স্টোরি টেলিংটা মিউজিকের থ্রু দিয়ে, গান একটার পর একটা গান আছে। তো সেই 1963-এর ওই ছবিটা, সেটা না পরে 2011 কি 12 সালে বাপুর লাস্ট ফিল্ম ওটাই ছিল, মানে উনি ওটাকে রিমেক করেছিলেন আর কি লব কুশটাকে। এবং সেখানে এই যে নন্দমুরি বালাকৃষ্ণা, তিনি তো সিনিয়র এনটিআরের ছেলে, তো তিনি আর কি রামের চরিত্রটা প্লে করেছিলেন, এবং নয়নতারা সীতা হয়েছিল। এবং ওই ছবিটা কিন্তু ম্যাসিভ ব্লকবাস্টার ছিল, আপনারা চেক আউট করে দেখতে পারেন। তখন যেহেতু আমরা তেলেগু তামিল সিনেমার ব্যাপারে জানতে পারতাম না, ওটা কিন্তু তেলেগু মার্কেটে রিলিজ করে বিশাল হিট হয়েছিল। এবং এটা ইউএসপির কারণেও, যে সিনিয়র এনটিআর করেছে, তার ছেলে জুনিয়র মানে নন্দমুরি বালাকৃষ্ণা করছে, তো সেই কারণে এত বড় হিট হয়েছে। তো সেটা 2011 না 12 সালে আর কি এসেছিল, এবং সেটা বড় সড়ো হিট হয়েছিল আর কি। তো ওটা ওই 1963-এর ফিল্মটারই রিমেক ছিল। জুনিয়র এনটিআরও কিন্তু রামের চরিত্র প্লে করে ফেলেছে, মানে সিনিয়র এনটিআর এর নাতি জুনিয়র এনটিআর, আপনারা নিশ্চয়ই চেনেন। তো সে কিভাবে রামের চরিত্র করেছে, গুনা শেখর বলে একজন ডিরেক্টর আছে, যে একটা টাইমে মহেশ বাবুকে নিয়ে ওকাডু বলে ছবিটা বানিয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, না হলে ওটার কোনো না কোনো ভার্সন তো দেখেছেন। গিল্লি দেখেছেন, ওটা রিমেক ছিল। পরবর্তীকালে জোর হয়েছিল বাংলাতে, তেভার হয়েছে। তো সেই গুনা শেখর 1997-এ একটা সিনেমা বানায় রামায়ণম বলে, ঠিক আছে। তো এটার ইউএসপিটা এটা ছিল যে প্রত্যেকটা ক্যারেক্টার, ধরুন রাম, সীতা, রাবণ, সব বাচ্চারা প্লে করেছিল, ঠিক আছে। তো জুনিয়র এনটিআর তখন বাচ্চা ছেলে ছিল 1997-এ, তো হি প্লেড দ্য রোল অফ রাম। তো ওই ছবিটা খুব হিটও হয়েছিল, এবং ওটা অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছিল আর কি, টেকনিক্যালি খুব সুবিধা ছিল। এই গুনা শেখর কিন্তু পরবর্তীকালে অনেক টেকনিক্যাল বেসড অনেক জিনিসপত্র করেছে আর কি ছবির মধ্যে, মানে তখন তো গ্রাফিক্স ইত্যাদি খুব নতুন ইন্ডিয়াতে, বাট সেগুলোকে খুব ভালো করে টেকনোলজি ব্যবহার করতো। পরবর্তীকালে গুনা শেখরও আউটডেটেড হয়ে গেছে, দেখবেন লাস্ট ফিল্ম বানিয়েছিল সামান্তাকে নিয়ে, ওই সিনেমাটা শাকুন্তলম বলে, তো সেটা অতটা ভালো হয়নি। বাট একসময় গুনা শেখর তেলেগু ইন্ডাস্ট্রির প্রমিনেন্ট ডিরেক্টর ছিল, এবং সেই সময় সে জুনিয়র এনটিআরকে নিয়ে বাচ্চা বয়সেই ওই রামায়ণটা বানিয়েছিল, এবং ওটা ইউএসপি ছিল আর কি, যে বাচ্চারা আর কি এই ক্যারেক্টার্স গুলো প্লে করছে। আবার ওই সিনিয়র এনটিআর এরাতে ফেরত যাচ্ছে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে হি অ্যান্ড রাজকুমার, মানে কানাডা ইন্ডাস্ট্রির যে হিরো রাজকুমার, এরা দুজন যেরকম রামও প্লে করেছে, তার সাথে অ্যাট দ্য সেম টাইম তারা রাবণও প্লে করেছে। এবার এখান থেকে আমি একটা ছবির আপনাদেরকে কথা বলবো, যেটার নাম হচ্ছে ভূ কৈলাসা বলে। সিনেমাটা 1958-এ রিলিজ করছে ভূ কৈলাস বলে। এটা আগে মানে এই গল্পটার উপরে আগে আরেকবার সিনেমা হয়ে গেছিল তেলেগুতে, বাট আবার করে এনটিআর আর কি এটা করছেন, এবং এটা ডাবল ল্যাঙ্গুয়েজে হচ্ছে, তেলেগুতেও হচ্ছে, কানাডাতে হচ্ছে। কানাডাতে রাজকুমার ছিল, এবং তেলেগু ভার্সনে তখন তো মাদ্রাস থেকেই মেনলি অপারেট হতো সবকিছু। তো তেলেগু সিনেমা, তামিল সিনেমা, কানাডা সিনেমা সবই মাদ্রাস থেকে তৈরি হতো আর কি, মালায়ালাম ছবি। তো সেটা ছিল মানে হাব ছিল আর কি ওটা। তো এইটা দুটো ভার্সনে আর কি তৈরি হয়েছিল। তো কানাডাতে রাবণ প্লে করেছিল যে রাজকুমার, এবং এইটা আর কি তেলেগু ভার্সনটাতে এনটিআর রাবণ প্লে করেছিল। তো ভূ কৈলাসের গল্পটা হচ্ছে কোন গল্পটা বলুন তো, যে রাবণ আর কি সেই গেছিল না, শিবলিঙ্গ নিয়ে আসবো, মহাদেবকে প্রসন্ন করে সেটা পৃথিবীতে নিয়ে আসবো, ওটাকে আত্মলিঙ্গ বলে। তো সেইটাকে নিয়ে আসবো, এবার সেইটাকে বিভিন্ন লোকে রাবণকে ট্রিক করবার চেষ্টা করছে, যাতে ওটা পৃথিবীতে না নিয়ে আসতে পারে। আর ওকে শিব বলেছিল যে এটাকে তুমি কোথাও যদি রেখে দাও মাটিতে, তাহলে ওখানেই আর কি মানে ওটা নড়বে না আর কি, ওটাকে নড়ানো যাবে না। তো সেই যে গল্পটা, ওটার ওপর বেস করে এটা ছিল। তো ওখানে কিন্তু রাবণ প্রোটাগনিস্ট ছিল। আর আজকে এই যে ইয়াশ রাবণ করতে রাজি হয়েছে কেন জানেন? কারণ এই যে রাজকুমার, সে রাবণের চরিত্র এই ভূ কৈলাসাতে করেছিল, সেটা মারাত্মক অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। ওই রাবণের যে নুয়ান্স, কমপ্লেক্সিটি, সেটা রাজকুমার বার করেছিল। এবং আপনারা দেখেছেন রাজকুমার এই যে কান্তারা হয়েছে, ঋষভ শেট্টি, ইয়াশ, এদের সবাইকার গুরু, মানে ওরা আমাদের এখানে যেরকম উত্তম কুমার, ওদের ওখানে রাজকুমার। এবার সেই রাজকুমারকে ওরা মারাত্মক ফলো করে। তো ঋষভ শেট্টি এই যে কান্তারা করছে, কান্তারের এই যে চ্যাপ্টার 1 যেটা, সেটা যে পিরিয়ডে বেসড,
ওই ওই ছবি একটাই রাজকুমারের ছিল আর কি ওই পিরিয়ডে, দেখবেন ওটার ব্যাপারে বারবার ঋষভ শেট্টি বলছিল। তো ওরা নিজেদের প্রিভিয়াস জেনারেশন থেকে মারাত্মক ইন্সপায়ার্ড, এবং কানাডাতে ওটার একটা যেহেতু হিস্ট্রি রয়েছে, সেই জন্যই কিন্তু ইয়াশ যেহেতু রাজকুমার করেছে রাবণ, এবং রাবণ করেই সে অত পপুলার হয়েছিল, রামের থেকেও বেশি তার রাবণের চরিত্রটা নিয়ে কথা হয়েছিল, তাই জন্য কিন্তু ইয়াশ রাবণ করতে রাজি হয়েছে, বিকজ ওখানে ডক্টর রাজকুমার করেছিল আর কি, মানে শিবরাজ কুমারের বাবা, পুনিত রাজকুমারের বাবা, যে আপনারা জানবেন নিশ্চয়ই, পরবর্তীকালে বীরাপ্পান ওনাকে কিডন্যাপও করেছিল, সেই ঘটনা তো আলাদা। এবং রাজকুমারের কথা আমি কেন বললাম, কারণ রাজকুমার এর পরবর্তীতে দশাবতার বলে 1960-তে একটা সিনেমা করেন, যেখানে সেই যে জয় বিজয়ের গল্প, তো আপনারা তো জানেন যে জয় বিজয় 2 গেট কিপার ছিল, তো সেই জয়ের চরিত্র, হিরণ্যকশিপুরের চরিত্র, রাবণ, সবকটা ক্যারেক্টার মানে অ্যান্টাগনিস্ট যতগুলো আছে সবকটা ওই সিনেমার মধ্যে রাজকুমার প্লে করেছিল, বুঝতে পারছেন তো? মানে ওটাতে যেহেতু প্রথমে রাবণ প্লে করে হি গট লট অফ রেকগনিশন এবং অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, তাই জন্য হি প্লেড অল দ্য অ্যান্টাগনিস্ট ইন দ্য সেম ফিল্ম, বুঝতে পারলেন তো? দশাবতার বলে যে ছবিটা হয়েছিল, সেখানে বিষ্ণুর আর কি সবকটা অবতারকে দেখিয়েছিল, এবং সেখানে সবকটা অ্যান্টাগনিস্ট ওই প্লে করেছিল আর কি, ঠিক আছে? এবং সেটাও তো মারাত্মক অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল যে এতগুলো ভিলেনের চরিত্র প্লে করছে রাজকুমার, বিং আ সুপারস্টার, তো সেটাও প্রচন্ড অ্যাপ্রিসিয়েটেড। তো ওই জন্য কিন্তু ইয়াশ নিয়েছে, ঠিক আছে, যে ওদের পাস্টের লোক। আর দেখবেন ইন্টারভিউ সময় পরবর্তীকালে ইয়াশ যখন ইন্টারভিউ যদি দেয় ছবিটার সময়, তখন ও বলবে যে আমাদের এখানে কিন্তু ডক্টর রাজকুমার এটা করেছে, যেটা ঋষভ শেট্টি আর কি কান্তারার সময় বলছিল, ওই সেম টাইপের গল্প নিয়ে রাজকুমারের অনেক আগে ছবি ছিল, দেখবেন ওটার বারবার মেনশনও করছিল, আপনার ইন্টারভিউসগুলো এখন গিয়ে চেক আউট করে দেখতে পারে। তো ইয়াশ কিন্তু এমনি এমনি বলেনি, কানাডা সিনেমার একটা ইতিহাস রয়েছে রাবণ প্লে করবার। আচ্ছা, এরপরে এর মাঝে তো দেখুন তেলেগু সিনেমাতে অনেকই হচ্ছে, আমি যেটা বললাম যে সিনিয়র এনটিআর আরও অনেক ছবি দিয়ে আর কি রামের চরিত্র প্লে করেছে, আরও এরকম অনেক রামায়ণের অ্যাডাপ্টেশন হয়েছে, তিনি মাল্টিপল টাইম করেছেন। এবার যেটা হচ্ছে 80s আসছে, টেলিভিশন আসছে, সেখানে রামানন্দ সাগর করছেন, এবং সেটা লোকের বাড়ি বাড়িতে পৌঁছেছে। এতক্ষণ অবধি কী ছিল, রিজনাল স্পেসিফিক হচ্ছিল ব্যাপারটা, মানে হিন্দিতে যারা করছে, হিন্দির অডিয়েন্স দেখছে, তখন তো হিন্দির অডিয়েন্স তো তেলেগু সিনেমা দেখতো না, তেলেগুর অডিয়েন্স হিন্দি সিনেমা দেখতো না, বুঝতো না, সাবটাইটেলিং এর ব্যাপার ছিল না, ডাবিং এর ব্যাপার ছিল না। বাট আপনাদেরকে বলে কি, এনটিআর এর ওই যে সম্পূর্ণ রামায়ণ 1958 এর কথা বললাম, সেগুলো কিন্তু ডাব হয়েছিল হিন্দিতে, এবং সেই জন্য তখন সিনিয়র এনটিআরকে মানে রাম হিসেবে নর্থ ইন্ডিয়ান লোকেরাও দেখেছে, যেখানে যেখানে রিলিজ করেছে যারা দেখেছে, তো সেটাও কিন্তু হয়েছিল, মানে কিছু কিছু ছবি কিন্তু ডাবও হয়েছে, মানে তেলেগুতে হয়েছে, পপুলার হয়েছে, তারপরে ডাব করে আর কি হিন্দিতেও হয়েছে, সেই জিনিসও হয়েছে, বাট সেটা কম সংখ্যায় হতো, এবং এইরকম ম্যাসিভ লেভেলে গ্রাউন্ড লেভেল অব্দি পেনিট্রেশন হয়নি, যেটা 80s টিভি আসার পরবর্তীতে হলো। সেই রামানন্দ সাগর বানানো, অরুণ গোবিল রাম করলো, এবং সেটা মারাত্মক মারাত্মক হিট হয়, আপনারা জানেন, সেটার ব্যাপারে আমার বলার কিছু দরকার নেই। 7.5 কোটি টাকাতে সে বানিয়েছিল, এবং অনেকগুলো আই থিঙ্ক 72টা মতো এপিসোড ছিল, এবং বিশাল হিট, সেটার ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন, তার কালচারাল ইম্প্যাক্ট কী হয়েছিল, কী ব্যাপার, সেগুলো আপনারা প্রত্যেকেই জানেন। আচ্ছা, এছাড়া বলে রাখি, হিন্দি সিনেমাতে 90s-এও একটা কিন্তু মানে রামায়ণের অ্যাডাপ্টেশন হয়েছে 1997-এ। এটাও আগেন বললাম যে আপনাদেরকে, যে তেলেগু সিনেমারই আর কি ঝোঁকটা বেশি, মানে তারাই সব থেকে বেশি অ্যাডাপ্টেশনস বানিয়েছে আর কি। তো 1997-এ একটা সিনেমা হয় লব কুশ বলে, যেখানে জিতেন্দ্র রাম প্লে করেছিল, এবং ইট ওয়াজ এ ডিজাস্টার। ওটাও আর কি প্রোডাকশন হাউস বা ডিরেক্টর সবাই আর কি তেলেগুই ছিল আর কি। স্মল স্ক্রিনে তো আরও মাল্টিপল টাইম অ্যাডাপ্টেশন হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, অনেকবারই করা হয়েছে অ্যাডাপ্টেশন, সিয়াকে রাম হয়েছে, আরও অনেকগুলো হয়েছে ভার্সনস, আমি সেগুলোর মধ্যে আছি না, সেগুলো অনেকগুলো হিট আছে টিভি সিরিয়ালে, পরবর্তীকালে 2000s-এর পরবর্তীতে যেগুলো হয়েছে, আমি সেগুলো সব দেখিনি। সিয়াকে রামের ব্যাপারে যেরকম একটু আমার আইডিয়া আছে, বাট আমি বাকিগুলো সেরকম দেখিনি, এবং সেই টেলিভিশন অ্যাক্টার্সদেরকে নিয়েও প্রচুর কথাবার্তা এখন হচ্ছে যে তারা আর কি বেটার সুটেড এই রোলসগুলোতে, রাদার দেন রণবীর কাপুর, এই ধরনের কনভারসেশন আপনারা শুনতে পাবেন, তো ওগুলো আর কি রিসার্ভিস করছে। মনে হচ্ছে 90s-এ দূরদর্শনে জয় হনুমান হতো, যেটা হনুমানের গল্পকে নিয়ে ছিল, তো সেই গল্পও হয়ে গেছে, তো বহু হয়েছে, মানে এরকম নয় যেগুলো আমি বলছি সেগুলোই একমাত্র হয়েছে, আরও এরকম প্রচুর অ্যাডাপ্টেশন হয়েছে। তেলেগুতেও আরও প্রচুর প্রচুর সিনেমা আছে কিন্তু এই টাইপের, তেলেগুতে হয়েছে, আর হিন্দিতে টেলিভিশনেও মাল্টিপল টাইম যেটা বললাম হয়েছে, বাট এগুলো ছিল হচ্ছে মানে ল্যান্ডমার্ক আর কি, যেখানে যেখানে আর কি, মানে আপনাদেরকে যেটা বললাম, প্রথমে সাইলেন্ট এরাতে হতো, তারপর টকি এলো, টকি আসার পরবর্তী তখন একটা একটা সেগমেন্ট নিয়ে হতো, সেখান থেকে ফুল ফ্লেজেড রামায়ণ শুরু হলো, ঠিক আছে, সম্পূর্ণ রামায়ণ নাম দিয়ে, তারপরে কীভাবে সেটা টেলিভিশনে এলো, এবং সেখান থেকে তারপর কীভাবে আরও পরবর্তীকালে তো আদি পুরুষ হয়েছে, এবং এখন রণবীর কাপুরের রামায়ণ, যেটা সব থেকে মানে বড় প্রজেক্ট আর কি, এত বড় বাজেটে হচ্ছে, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে লাস্ট 2 দিন ধরে, তো এটা আর কি ফাইনালি হচ্ছে। তো প্রভাসের আগে, অরুণ গোবিলের আগেও অনেকে রামের চরিত্র প্লে করেছে, মানে বিগ স্ক্রিনে প্রভাসের আগেও অনেকে প্লে করেছে, মানে সিনিয়র এনটিআর প্লে করেছে, নন্দমুরি বালাকৃষ্ণ প্লে করেছে, জুনিয়র এনটিআরও ইভেন প্লে করে নিয়েছে, তো অনেকে প্লে করেছে, আমি যাদের নাম নিলাম, আর রাজকুমার প্লে করেছে, ইভেন মালায়ালামেও মানে হয়েছে আর কি অ্যাডাপ্টেশন, মালায়ালামেও হয়েছে, এরকম হয়নি তা নয়, বাট আমি জানি না আর কি, মানে আমি সেগুলোর ব্যাপারে দেখিনি, মেনলি তেলেগু ইন্ডাস্ট্রি থেকেই ম্যাক্সিমাম জিনিসপত্র এরকম হয়েছে, যেগুলো এটা ছিল পুরো এভলিউশন অফ রামায়ণ, একদম সাইলেন্ট এরা থেকে আজকের দিন অবধি, প্রেজেন্ট ডে অবধি,
যেটা নিয়ে আমি একটা ওভারঅল স্ন্যাপশট দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। অবশ্য কীরকম লাগলো আপনাদের এই পুরো একটা হিস্ট্রিটা জেনে, রামায়ণের কোথা থেকে শুরু হয়েছিল, কতবার হয়েছে অ্যাডাপ্টেশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।